হেই বন্ধুরা, ফাইনালি নেটফ্লিক্সের টপ রেটেড সিরিজ লুপিনের সিজন 3 নিয়ে চলে আসলাম। তবে একদম ঠান্ডা মাথায় দেখবেন, কারণ এই সিজনে আপনারা এমন সব দুর্দান্ত চুরির ঘটনা দেখতে পারবেন যেগুলো কিনা আগের দুইটা সিজনের চেয়ে অনেক বেশি থ্রিল আর সাসপেন্সে ভরপুর। কিন্তু যারা আগের দুইটা সিজন দেখেননি তারা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সেগুলো আগে দেখে নিন। আর যারা অলরেডি দেখেছেন তারা ধূপধাপ ভিডিওতে একটা করে লাইক দিয়ে সিজন 3 এর উড়াধুরা কাহিনী দেখা শুরু করুন। আগের দুইটা সিজনে আমরা দেখেছিলাম মিস্টার পেলিগ্রিনি নেকলেস চুরির মিথ্যা মামলায় এসেনের বাবাকে ফাঁসিয়েছিল, আর এই অপমান সহ্য করতে না পেরে এসেনের বাবা আত্মহত্যা করে। তবে এর ঠিক 25 বছর পর এসেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে প্যারিসের লুভর মিউজিয়াম থেকে সেই নেকলেসটাই চুরি করে যেটা দিয়ে তার বাবাকে ফাঁসানো হয়েছিল। সেই সাথে এসেন তার বুদ্ধি খাটিয়ে একের পর এক এমন কিছু ঘটাতে থাকে যার ফলে আসল সত্য উন্মোচন হয়ে মিস্টার পেলিগ্রিনি ও কমিশনার গ্যাব্রিয়েলকে জেলে যেতে হয়। কিন্তু এরই মধ্যে পেলিগ্রিনির পোষা গুন্ডা লিওনার্দো হত্যার ঘটনায় এসেন এমনভাবে ফেসে যায় যে কারণে তার নাম পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে চলে আসে। ফলে শুরু হয় এসেন ভার্সেস পুলিশের চোর পুলিশ খেলা। আর এখানেই মূলত সিজন 2 শেষ হয়েছিল। তো সিজন 3 এর শুরুতে আরি পোরাভা নামের এক বিশেষ ধরনের কালো মুক্তা দেখানো হয়। কালো মুক্তা তো এমনি দামি জিনিস, কিন্তু এই আরি পোরাভা মূলত দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটা। কারণ 1847 সালে এটার মাধ্যমেই চুক্তি করে ফ্রান্স আর তাহিতির মধ্যকার যুদ্ধ থেমেছিল, তাই এটাকে ফ্রান্সে অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তো যারা এটাকে সংগ্রহে রেখেছিল তারা দীর্ঘদিন সেটা এক জায়গায় রাখার পরে সিকিউরিটি ইস্যুর কারণে এখন অন্য জায়গায় শিফট করার কথা ভাবছিল। আর এই দায়িত্ব দেওয়া হয় মাইকেল নামের একজনকে। অথরিটি কোনোরকম পাবলিসিটি না করেই একদম চুপে চাপে এই কাজটা করতে চাইছিল, তাই কোনোরকম গার্ড ছাড়াই মাইকেলকে দিয়ে একটা সুটকেসে করে মুক্তাটা পাঠানো হয়। তো মাইকেল যখন গাড়িতে করে যাচ্ছিল তখন তার কাছে সিকিউরিটি টিমের নামে একজন ফোন করে। সে মাইকেলকে জানায় তার গাড়ির ড্রাইভার একটা অপরাধী সংগঠনের সাথে জড়িত, সে তাকে মেরে মুক্তটা নিয়ে পালিয়ে যাবে। তাই তাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। মাইকেল যেন এখনই গাড়ি থেকে নেমে কাছের মেট্রো স্টেশনে যায় এবং তারপর দক্ষিণগামী ট্রেনে উঠে পড়ে। মাইকেল কথা মতো সেটাই করে। মেট্রো স্টেশনে গিয়ে সে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে, তাই সে আরো সতর্ক হয়ে যায়। ট্রেন আসতেই সে উঠে পড়ে এবং তাকে ফলো করা লোকটাও একই বগিতে উঠে বসে। ট্রেন যখন পরের স্টেশনে থামে তখন লোকটা মাইকেলের কাছাকাছি আসে আর ট্রেন ছেড়ে দেওয়ার লাস্ট মোমেন্টে লোকটা মুক্তাটা নিয়ে বেরিয়ে যায়। কিন্তু মাইকেল আর ট্রেন থেকে নামার সুযোগ পায় না, সে ভেতর থেকে চিল্লাতে থাকে। এদিকে মুক্তা চুরি করা লোকটা হাসতে হাসতে চলে যায়। আর এই মুক্তা চুরি করা লোকটা আর কেউ না, বরং এই সিরিজের মাস্টার মাইন্ড এসেন। আসলে এই ঘটনাটা ছিল 2017 সালের। এরপর সিনটা কাট হয়ে আমাদের 2021 সালে নিয়ে আসা হয়। পেলিগ্রিনির হাট চুরির ঘটনার প্রায় বছর খানেক পেরিয়ে গিয়েছে। এসেন এখন মার্সেল ছদ্মবেশ নিয়ে থাকে, কারণ তার নামে এখনো ওয়ারেন্ট জারি হয়ে আছে। এসেন বাইরে থেকে এসে টিভিটা চালু করেই দেখতে পায় তার স্ত্রী সন্তানকে নিয়ে নিউজ দেখাচ্ছে। তার কৃতকর্মের জন্য তার স্ত্রী সন্তানকে পাবলিকের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। এসব দেখে এসেন রেগে যায় এবং আবারও ফ্রান্সে ফেরার সিদ্ধান্ত নেয়। এসেন তাই সেদিনই ফ্রান্সে ফেরে এবং তার স্ত্রী ক্লেয়ারকে দেখা করার জন্য মেসেজ দেয়। তবে ক্লেয়ার এসেনকে দেখে একদমই খুশি হয় না। এসেনের জন্য তাদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে তাতে সে এসেনের উপরে খুবই আপসেট ছিল। এসেন ক্লেয়ার এবং রাউলকে নিয়ে ফ্রান্স থেকে চলে যাওয়ার কথা বলে, কিন্তু ক্লেয়ার তাতে রাজি হয় না, বরং সে এসেনকে কাপুরুষ বলে চলে যায়। তো ক্লেয়ারের ব্যাপারে আপসেট হয়ে এসেন বন্ধু বেঞ্জামিনের সাথে দেখা করে। এসেন বলে সবকিছু সমাধানের জন্য তার কাছে একটা প্ল্যান আছে, তবে তার আগে সে একটা ধামাকা করতে চায়, আর সেটা হলো কালো মুক্তাটা চুরি করা। কারণ 2017 সালে যখন সে মুক্তাটা চুরি করেছিল সেবার সে ধরা পড়ে গিয়েছিল, তাই নিজের এই ব্যর্থতার দায়ে সে সারা জীবন বয়ে বেড়াতে চায় না। সে আবারও মুক্তাটা চুরি করতে চায়। আর এই জন্য এসেন প্রথম যে কাজটা করে সেটা হলো এই মুক্তাটা যার তত্ত্বাবধানে আছে তাকে একটা খোলা চিঠি পাঠায়। চিঠিতে সে লেখে, আমি আগামী 3 ডিসেম্বর শুক্রবার রাত 10টায় কালো মুক্তাটা চুরি করে নিয়ে যাব, পারলে ঠেকান। এসেন চিঠি শেষে নিজের নামও লিখে দেয়। চিঠি পড়ে মিস্টার ইম্বার্টের মাথায় হাত উঠে যায়। সে অফিসার সোফিয়া আর তার ফোর্সকে খবর পাঠায়। সোফিয়া সে মিউজিয়ামের সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে এবং চিঠির কথাটা গোপন রাখতে বলে। তারপরে সোফিয়া সিসি ক্যামেরা চেক করে এবং দেখতে পায় এসেন নিজেই চিঠিটা ডেলিভারি দিতে এসেছিল। এতে সে বুঝতে পারে এসেন ইচ্ছে করেই তার চেহারা ক্যামেরাতে দেখিয়েছে, অর্থাৎ তার বড় কোনো প্ল্যান আছে। এদিকে উত্তেজনা ছড়িয়ে দিয়ে এসেন তার ছেলে রাউলের বাস্কেটবল খেলা দেখতে যায়, কিন্তু বাবার কৃতকর্মের জন্য রাউলের সাথে অন্যরা খুব খারাপ ব্যবহার করছিল, এমনকি কোচও তাকে নিচু চোখে দেখছিল। গ্যালারিতে বসে এসব কাণ্ড দেখে এসেন রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে সিকিউরিটি ইস্যুর কারণে তো সোফিয়া মিস্টার ইম্বার্টকে চিঠির ব্যাপারটা গোপন রাখতে বলেছিল, কিন্তু চিঠিটা যেভাবেই হোক মিডিয়ার হাতে পৌঁছে যায়। ফলে পুরো দেশ জেনে যায় শুক্রবার রাত 10টায় এসেন সেই কালো মুক্তাটা চুরি করতে চলেছে। তাই শুক্রবার আসার আগেই তারা সিকিউরিটি টাইট করে দেয়। ভল্টরুমের পাসওয়ার্ড বদলে দেওয়া হয়। সেই সাথে মুক্তাটাকে রাখা হয় একটা বুলেট প্রুফ কাচের বক্সে। তাছাড়া বক্সের সাথে বিশেষ সেন্সরও লাগানো হয়, যাতে কেউ টাচ করা মাত্রই অ্যালার্ম বেজে ওঠে। এরপর আসে সেই উত্তেজনাময় শুক্রবার রাত। সন্ধ্যার পর থেকেই দলে দলে এসেনের ফ্যানরা মিউজিয়ামের সামনে আসতে শুরু করে। তারা এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চায়। তাদের হাতে থাকে এসেনের ফটো আর প্লে কার্ড।
এদিকে নতুন বদলি হয়ে আসা আরবিআই কমান্ডার ফিলিক্স তার ফোর্স নিয়ে মুক্তটা চারিদিক ঘিরে পাহারায় দাঁড়িয়ে যায়। সোফিয়াও তার ফোর্স নিয়ে মিউজিয়াম ঘিরে রাখে, আর মিস্টার ইম্বার্ট এবং তার সিকিউরিটি টিম পুরো মিউজিয়ামে লাগিয়ে রাখা 43টা সিসি ক্যামেরার দিকে ওত পেতে থাকে। এরই মধ্যে প্রায় 10টা বেজে আসে। 10 সেকেন্ড আগে থেকেই বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাসেনের ফ্যানরা কাউন্টিং শুরু করে দেয়। তাদের মধ্যে ইন্সপেক্টর ইউসুফও দাঁড়িয়েছিল, কারণ পুলিশ হলেও সে অ্যাসেনের ফ্যান ছিল। যাই হোক, ঘড়ির কাঁটায় 10টা বাজতেই কালো মুক্তাতে থাকা সেন্সর অ্যালার্ম বেজে ওঠে। সেই সাথে বাইরে অপেক্ষমান জনতা উল্লাস করে ওঠে, কারণ মুক্তটা এত টাইট সিকিউরিটির মধ্যেও চুরি হয়ে গিয়েছে। অ্যাসেন আরবিআই কমান্ডার সেজে মুক্তাটা নিয়ে ছাদের দিকে পালিয়ে যাচ্ছিল, তখন তাকে সিসি ক্যামেরায় দেখা যায়। কমান্ডার ফিলিক্স অ্যাসেনকে তাড়া করে এক পর্যায়ে তাকে ধরে ফেলে। তারপর ফিলিক্স এবং আরেকজন কমান্ডার মিলে অ্যাসেনকে অ্যারেস্ট করে পুলিশের গাড়িতে উঠিয়ে নেয়। উপস্থিত জনতা স্লোগান দিতে থাকে, অ্যাসেনকে ছেড়ে দাও, ও আমাদের হিরো। অ্যাসেন তখন খুব গর্বের সাথে পুলিশের গাড়িতে উঠে পড়ে। কিন্তু অ্যাসেন কি এতই কাঁচা প্লেয়ার যে এত সহজেই সে ধরা পড়বে? আসলে এই সবকিছুই তার প্ল্যান ছিল কালো মুক্তাটা হাতানোর জন্য। কিন্তু এই টাইট সিকিউরিটি ভেঙে সে কিভাবে চুরিটা করলো সেটা জানতে চলেন ফ্ল্যাশব্যাকে অ্যাসেনের প্ল্যানটা দেখে আসি। বেঞ্জামিনের সাথে কথাবার্তা শেষ করে 3 দিন আগে অ্যাসেন দেখা করতে যায় তার ছোটবেলার বন্ধু ব্রুনোর সাথে। সে ব্রুনোকে কালো মুক্তাটা চুরির ব্যাপারে জানায়। তারপরে সে ব্রুনোকে আরবিআই কমান্ডারের ড্রেস এবং নকল আইডি কার্ড দেয়। অর্থাৎ কমান্ডার ফিলিক্স হিসেবে যে কিনা কালো মুক্তাটাকে সিকিউরিটি দিচ্ছিল সে আসলে ব্রুনো ছিল, যাকে কিনা অ্যাসেনই সেখানে পাঠিয়েছিল। যাই হোক, ব্রুনো কমান্ডার ফিলিক্স সেজে মিস্টার ইম্বার্টের ভরসার পাত্র হয়ে যায়। তারপরে সে তাকে কনভিন্স করে ভল্ট রুমের পাসওয়ার্ড চেঞ্জ করায়, আর সেই পাসওয়ার্ড দূরের বিল্ডিং থেকে দূরবীন দিয়ে অ্যাসেন দেখে নেয়। এমনকি চিঠির একটা কপি মিডিয়াতে অ্যাসেনই পাঠিয়ে দেয়, যাতে এটা নিয়ে পুরো শহরে একটা শোরগোল পড়ে যায়। এরপরে আসে শুক্রবার রাত। ব্রুনোর সাথে কমান্ডারের বেশ ধরে অ্যাসেন আর বেঞ্জামিনও সেখানে ঢুকে পড়ে। ব্রুনো ইম্বার্টকে বলেছিল মুক্তাটা বুলেট প্রুফ কাচের মধ্যে আছে, কিন্তু সেটা আসলে একটা মিথ্যা কথা ছিল। সে সিকিউরিটির নাম করে মুক্তাটা একদম অরক্ষিত করে রেখেছিল। আর তাই 10টা বাজতেই অ্যাসেন মুক্তাটা হাত বাড়িয়ে বের করে নেয়, আর সেন্সর থাকায় অ্যালার্ম বেজে ওঠে। তারপরে অ্যাসেন পালানোর ভান করে, কিন্তু সে জানতো এত টাইট সিকিউরিটি ভেঙে পালানো পসিবল না, তাই সে ধরা পড়ার ভান করে। আর ব্রুনো এবং বেঞ্জামিন কমান্ডার সেজে অ্যাসেনকে গ্রেফতার করার নাটক করে নিজেদের গাড়িতে উঠিয়ে নেয়। আর এভাবে অ্যাসেন একরকম অসম্ভব পরিস্থিতি থেকেও পারফেক্ট প্ল্যানের মাধ্যমে মুক্তটা চুরি করতে সফল হয়। যাই হোক, কিছু দূর গিয়ে তারা অ্যাসেনকে নামিয়ে দেয়। অ্যাসেন তাদের প্ল্যান অনুযায়ী পরবর্তী জায়গায় দেখা করার কথা বলে একটা বিল্ডিং এ উঠে যায়, কিন্তু সে ছাদের উপর দিয়ে পালানোর সময় স্নাইপারদের টার্গেটে চলে আসে। তারা সোফিয়াকে অ্যালার্ট করলে সোফিয়া সেখানে ফোর্স পাঠিয়ে দেয়। নিচে পুলিশের গাড়ি দেখে অ্যাসেন এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দেওয়ার সময় হাত ফসকে একদম নিচে পড়ে যায়। মানুষ দ্রুত ছুটে এসে দেখে অ্যাসেনের নিথর দেহ পড়ে আছে। তবে এটা বেদনাদায়ক নাকি রহস্যজনক তা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এপিসোড 1 শেষ হয়ে এপিসোড 2 এর শুরুতে দেখা যায় বেঞ্জামিন এবং সিজন 2 এর সেই ফিলিপ ডাক্তার সেজে অ্যাসেনকে হাসপাতালে নিয়ে যায়। তারা অ্যাসেনের লাশ মর্গে নিয়ে গিয়ে ফরেন্সিক ডাক্তার ভার্নেসকে বলে এটা অ্যাসেনের লাশ, তার একটা পোস্টমর্টেম রিপোর্ট বানাতে হবে। এ সময় সোফিয়া আর ইউসেফ সেখানে ক্রস চেক করার জন্য আসে। বেঞ্জামিন ডাক্তার আসতে দেখে ভেতরের একটা ঘরে লুকিয়ে পড়ে, কারণ তাকে তো তারা আগে থেকেই চিনত। যাই হোক, অ্যাসেনের লাশ চোখের সামনে দেখেও ইউসেফ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে মারা গিয়েছে। সে ডাক্তার ভার্নেসকে বলে স্টেথোস্কোপ দিয়ে অ্যাসেনের হার্টবিট দেখার জন্য। ডাক্তার ভার্নেস চেক করে বলে অ্যাসেন সত্যিই মারা গিয়েছে। এটা জানার পর তাদের আর কিছুই করার থাকে না। পুলিশরা বিচলিত হয়েছিল, কারণ তারা অ্যাসেনের বডি বা কোনো জিনিসপত্র থেকে কালো মুক্তাটা খুঁজে পাচ্ছিল না। তবে শুধুমাত্র ইউসেফ সেই কালো মুক্তার চেয়ে অ্যাসেনের মৃত্যুকে নিয়ে বেশি বিচলিত ছিল। সে তার মৃত্যুটা মানতে পারছিল না। তাই ইউসেফ সাংবাদিক ফ্লেয়ারের সাথে দেখা করে এবং অ্যাসেনের মৃত্যুর ইনভেস্টিগেশনের জন্য দুজনে একটা ডিল করে। তো পরের দিন অ্যাসেনের ফিউনারাল আয়োজন করা হয়। পুরো দেশ ততক্ষণে জেনে গিয়েছে অ্যাসেন মারা গিয়েছে, কিন্তু ফিউনারালে এসেও ইউসেফ আবারও নিজের সন্দেহের কথা বলে। সে বলে যে সমাধি দেওয়ার আগে একবার কফিনটা খুলে দেখা উচিত ভেতরে আসলেই অ্যাসেন আছে কিনা, যেহেতু সে এর আগেও মৃত্যুর নাটক করে পালিয়েছিল। ইউসেফের সাথে তখন অনেকেই সহমত জানালে কফিন খুলে দেখা যায় কফিনের ভেতরে তো অ্যাসেনের লাশই রয়েছে। এটা দেখে ইউসেফ তাই ক্লেয়ারকে সরি বলে চলে যায়। এরপরে ধর্মীয় রীতিনীতি মেনে অ্যাসেনকে সমাধি দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, গল্পের হিরোই যদি মারা যায় তাহলে গল্প সামনে এগোবে কি করে, তাই না? আসলে অ্যাসেন তো এত সহজে মরার লোক না। সে মূলত আবারও পুরো পৃথিবীকে বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু সেটা ঠিক কিভাবে আসুন সেটা ফ্ল্যাশব্যাকে দেখে আসি। আসলে অ্যাসেনের কৃতকর্মের জন্য তো তার পরিবারকে অনেক হেনস্থার শিকার হতে হচ্ছিল। তাই সে বেঞ্জামিনকে বলে পরিবারকে এই হেনস্থা থেকে রক্ষা করার একটাই উপায় আছে, আর সেটা হলো তার মৃত্যু। তাই অ্যাসেন মিথ্যা মৃত্যুর একটা প্ল্যান বানায়। সে মূলত কালো মুক্তটা বেঞ্জামিনের কাছে দিয়ে দেয়। তারপরে সে ইচ্ছা করে পাশের বিল্ডিং এর ছাদে উঠে, আর সেই বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ লাফ দিতে গিয়ে পড়ে যাওয়াটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং সেটাও তার প্ল্যান ছিল। আর এক্ষেত্রে সে তার আইডল আর্সেন লুপিনের টেকনিক ইউজ করে। সে প্রথমে এক ব্যাগ রক্ত কালেক্ট করে রাখে, সেই সাথে একটা এয়ারব্যাগও ম্যানেজ করে রাখে। গাড়ি থেকে নামার আগে সে গায়ে এয়ারব্যাগ জড়িয়ে নেয় এবং রক্তের ব্যাগও গায়ের ভেতরে ঢুকিয়ে রাখে। এয়ারব্যাগের কারণে অনেক উঁচু থেকে পড়লেও অ্যাসেনের শরীরে কোনো আঘাত লাগে না, বরং উপস্থিত সবাইকে প্রমাণ করে দেওয়া যায় সে উপর থেকে পড়ে মারা গিয়েছে।
এরপর পুলিশ আসার আগেই বেঞ্জামিন এবং ফিলিপ ডাক্তার সেজে এসএনের বডিটা নিয়ে হাসপাতালে চলে যায়। তার শরীরের এয়ারব্যাগ খুলে নিয়ে লাশের পারফিউম ছড়িয়ে দেয়, আর ডাক্তার ভার্নেসকে ভুজুং ভাজুং বুঝিয়ে পোস্টমর্টেম রিপোর্ট বানিয়ে নেয়। এমনকি ইউসুফের সামনে এসএনের হার্টবিট চেক করতে যে স্টেথোস্কোপটা ইউজ করা হয়েছিল সেটাও নষ্ট ছিল, তাই বুকের কোনো হার্টবিটই সেটাতে পাওয়া যায়নি। এখন সর্বশেষ বাকি থাকলো সমাধির ব্যাপারটা। আসলে এসএনকে যেখানে সমাধি দেওয়া হয়েছে তার ঠিক সামান্য দূরেই একটা টানেল রয়েছে, তাই সমাধির জায়গা থেকে টানেল পর্যন্ত এসএন আগেই একটা মিনি সুড়ঙ্গ কেটে রেখেছিল এবং মৃত্যুর আগেই সে তার জন্য স্পেশাল একটা কফিনও বানিয়ে রেখেছিল, যেটা সহজেই ভেতর থেকে একপাশে খুলে ফেলা যেত। তাহলে বুঝলেন তো কি ছিল এসএনের মাস্টারমাইন্ড প্ল্যান। যাই হোক, ফিউনারাল শেষ করে সবাই বাড়ি ফিরে যাওয়ার পরে এসএন পকেটে লুকিয়ে রাখা একটা স্ক্রুড্রাইভার দিয়ে ভেতরে থাকা নাটগুলো খুলে কফিন থেকে বেরিয়ে আসে। তারপরে টানেলের কাছে এসে দেখে তার কুকুরটা তার জন্য অপেক্ষা করছে। সে কুকুরটাকে নিয়ে নতুন ছদ্মবেশ ধরে হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসে। মাঝখান থেকে পুরো দুনিয়ার কাছে প্রতিষ্ঠিত হয়ে যায় এসএন এখন মৃত। কিন্তু এসএনের এই খুশি বেশিক্ষণ স্থায়ী থাকে না, কারণ তার ফিউনারালে সেনেগাল থেকে তার মাও এসেছিল। তার মা যখন ফিরে যাচ্ছিল তখন রাশেদ খান ম্যানন নামের এক গ্যাং মেম্বার তাকে কিডন্যাপ করে নেয়। এদিকে রাওয়াল আর ইউসুফকে দেখা যায় তাদের দুজনের কেউই এখনো বিশ্বাস করছে না যে এসএন সত্যিই মারা গিয়েছে। তাদের দুজনকেই আর্সেন লুপিন সিরিজের একটা বই পড়তে দেখা যায়, যেটাতে লুপিন ঠিক একইভাবে মরে যাওয়ার নাটক করে সবাইকে ধোঁকা দিয়েছিল। রাওয়াল অবশ্য এক্ষেত্রে ইউসুফের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল। সে লাইব্রেরি থেকে কবরস্থানের একটা ম্যাপ ম্যানেজ করে, তারপরে ম্যাপ অ্যানালাইসিস করে দেখে তার বাবার সমাধির সামান্য একটু দূরেই একটা টানেল রয়েছে। এটা দেখে সে নিশ্চিত হয়ে যায় তার বাবা এখনো বেঁচে আছে। যাই হোক, পরের দিন সকালে পত্রিকার দিকে চোখ পড়তেই এসএন অবাক হয়ে যায়। পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপা হয়েছিল, সানি আমাকে ফোন করো। সেখানে একটা ফোন নম্বরও দেওয়া ছিল। এসএনের অবাক হওয়ার কারণ হলো ছোটবেলায় তার মাও একজন ফেরারি আসামি ছিল, তাই এসএনের মা তার সাথে এভাবে বিজ্ঞাপন দিয়ে যোগাযোগ করত, আর শুধুমাত্র এসএনের মাই তাকে সানি বলে ডাকত। এসএন তাই পত্রিকায় দেওয়া নম্বরে ফোন করলে তার মা একটা চার্চের অ্যাড্রেস দিয়ে বলে এসএন যেন রাত 8টায় সেখানে কালো মুক্তাটা নিয়ে আসে। এটা শুনে এসএন বেশ বিচলিত হয়ে পড়ে, কারণ গত 25 বছর ধরে তার মায়ের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, অথচ আজ তাকে এইভাবে দেখা করতে বলছে কেন। এসএন বুঝে যায় সে যে মারা যায়নি এই ব্যাপারটা আরো কেউ জানে, তাই সে বেঞ্জামিনের কাছে গিয়ে কালো মুক্তাটা ফিরিয়ে নেয়। বেঞ্জামিন তখন বলে এটা বিক্রির জন্য 20 মিলিয়নের ডিল হয়ে গিয়েছে। তবুও এসএন ডিল বাতিল করতে বলে মুক্তটা নিয়ে চার্চে যায়। সে চার্চে গিয়ে দেখে সেখানে কেউই নেই, তাই সে একটা চেয়ারে বসে পড়ে। তখন মোবাইলের রিং বেজে উঠলে সে টেবিলের নিচ থেকে একটা মোবাইল পায়। সে ফোনটা রিসিভ করতেই তার মা বলে তাকে কিডন্যাপ করা হয়েছে, তাই এসএন যেন মুক্তাটা দান বাক্সের মধ্যে রেখে চলে যায়, তা না হলে তারা ওনাকে মেরে ফেলবে। মাকে বাঁচাতে বাধ্য হয়ে এসএন তখন মুক্তাটা সেখানে রেখে বেরিয়ে যায়। আর এপিসোড 2 এখানেই শেষ হয়। এপিসোড 3 এর শুরুতে একজন চোরকে দেখা যায়, যে কিনা সিসকো নামের এক গ্যাংস্টারের বাড়িতে ঢুকে একদম দিন দুপুরে তার দামি একটা গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যায়। সিসকো সাথে সাথেই তার লোকজনদের লাগিয়ে দেয় চোরটাকে ধরার জন্য, কিন্তু চোরটা দ্রুত তাদের নাগালের বাইরে চলে যায়। চোরটা গাড়িটা নিয়ে গিয়ে এসএনকে দেয়। তারপরে এসএন আবারও নতুন একটা ছদ্মবেশ নিয়ে সিসকোর বাড়িতে ফিরে আসে এবং তার গাড়িটা তাকে ফিরিয়ে দেয়। বিনিময়ে সে সিসকোর দলে কাজ করার আগ্রহের কথা জানায়। সিসকো এসএনকে ভিতরে নিয়ে গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করলে এসএন বলে তার নাম হলো নুরু, সে এতদিন জেলে ছিল, রিসেন্টলি ছাড়া পেয়েছে। সিসকো তখন তার সাথে একটা গেম খেলে। সে কার্ড রেখে এসএনকে একটা কার্ড চুজ করতে বলে। যদি সে সঠিক কার্ড সিলেক্ট করতে পারে তাহলে তাকে দলে নেওয়া হবে। এসএন তখন একটা কার্ড চুজ করে এবং সঠিক কার্ডটাই উঠে। যদিও এখানেও এসএনের হাতের খেল ছিল, মানে ওই কার্ডটা সে আগেই নিজের সাথে নিয়ে এসেছিল। যাই হোক, সিসকো তখন তার ড্রাইভার হিসেবে এসএনকে তার দলে কাজে রেখে দেয়। সিসকোর ক্লাব থেকে বেরিয়ে এসএন লুকিয়ে সিসকোর মায়ের ঘরে ঢোকে, কারণ সেখানে একটা দুর্লভ পেন্টিং আছে যেটা বোস্টন থেকে 1990 সালে চুরি হয়ে গিয়েছিল। মূলত এই পেন্টিংটা চুরি করতেই এসএন এত ঝামেলা করে এখানে এসেছে, কারণ গতদিন চার্চ থেকে বেরিয়ে এসএন যখন বেঞ্জামিনের কাছে গিয়ে তার মায়ের ব্যাপারে কথা বলছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে। তাকে বলা হয় সিসকোর বাড়িতে থাকা চেস টোর্টোনিয়ার পেন্টিংটা 3 দিনের মধ্যে এনে দিতে, তা না হলে তার মাকে মেরে ফেলা হবে। তাই প্ল্যান করে এসএন সিসকোর গ্রুপে জয়েন করে। যাই হোক, সিসকোর মা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। এসএনকে রুমে ঢুকতে দেখে তিনি তার সাথে গল্প শুরু করে দেন, কারণ সচরাচর ওনার রুমে কেউ আসে না। এসএন গল্পের ফাঁকে পেন্টিংটা ভালো করে দেখছিল। এ সময় সিসকোর লোকেরা চলে আসে এবং এসএনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। এসএন বলে সে বাথরুম খুঁজতে গিয়ে ভুলে এখানে চলে এসেছে। এরপরে সে চলে যাওয়ার সময়ে ইনান নামে সিসকোর এক লোকের মোবাইল চুরি করে নিয়ে যায়, কারণ সে প্রথম থেকেই এসএনকে সন্দেহ করছিল। তাই এসএন বাইরে যেতেই সেও তার পিছু নেয়। এসএন সেটা বুঝতে পেরে এদিক সেদিক তাকে ঘুরাতে থাকে। এর এক ফাঁকে এসএন ইনানের ফোনটা থেকে বেঞ্জামিনের নম্বরে ফোন দিয়ে রাখে। এরপরে এসএন রাস্তায় একটা মেয়েকে কিছু টাকা আর ইনানের ফোনটা দিয়ে বলে একটু পর ওই দোকান থেকে একটা বলদ বের হবে, সে যেন মোবাইলটা তাকে দেয়। তারপরে ইনান বের হতেই মেয়েটা তাকে মোবাইলটা দিয়ে বলে এটা রাস্তায় পড়ে গিয়েছিল। তো সন্ধ্যায় এসএন সিসকোর ক্লাব ঘরে এসে বসেছিল। তখন ইনান এসে সিসকোকে এসএনের নামে বিচার দেয় আর বলে সে তার মায়ের ঘরে ঢুকেছিল, সেই সাথে তার চলাফেরাও সন্দেহজনক। তখন এসএন উঠে ইনানকেই ফাঁসিয়ে দেয় আর মিথ্যা করে বলে গতকাল আমি যখন বাইরে গিয়েছিলাম তখন ইনান কাউকে ফোন করে আর 2 মিনিটের ভেতর পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
বিশ্বাস না হলে ওর ফোন চেক করে দেখেন। সিসকো তখন ইনানের ফোন নিয়ে ডায়াল লিস্ট চেক করে একটা নতুন নাম্বার পেয়ে সেটাতে ফোন দেয়। ফোনটা স্বাভাবিকভাবেই বেঞ্জামিনের কাছে যায়। বেঞ্জামিন তখন ফোন রিসিভ করে বলে উঠে, হ্যালো, আমি ডিবি হারুন বলছি। ফলে এসএনকে ফাঁসাতে গিয়ে ইনান উল্টো নিজেই ফেসে যায়, আর এসএন হাসতে হাসতে বেরিয়ে যায়। এসএন সিসকোর বাড়ি থেকে বের হয়ে বেঞ্জামিনের সিক্রেট ভোল্টে যায়। বেঞ্জামিন সেই সব লোকের ডিটেলস সাজিয়ে রেখেছিল যাদের সাথে এসএন বিভিন্ন সময়ে টক্কর দিয়েছে। তারা ধারণা করে প্রতিশোধ নিতে এদের মধ্যেই কেউ হয়তো তার মাকে কিডন্যাপ করে তাকে ব্ল্যাকমেইল করছে। যাই হোক, এসএন এআই দিয়ে নতুন একটা ফেস জেনারেট করে, তারপরে সেটা দিয়ে ফেস মাস্ক বানায় এবং সেই মাস্ক পরে পাপন পরিচয় দিয়ে ক্লেয়ার আর রাউলের সাথে দেখা করে। সে রাউলের নতুন বাস্কেটবল কোচ হিসেবে জয়েন করে যাতে বদমাস ছেলেদের থেকে রাউলকে প্রোটেক্ট করতে পারে। সে ক্লেয়ারের সাথে ফোন নম্বরও এক্সচেঞ্জ করে নেয় এবং যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে বলে। তো কাজ সেরে রাতে এসএন আবারও সিসকোর ক্লাব ঘরে যায়। তারা তখন একটা ডাকাতির ব্যাপারে আলোচনা করছিল। তারা একটা এটিএম বুথের গাড়ি থেকে টাকা লুট করবে। প্রতি শনিবার সকাল 9টায় ওয়্যারহাউস থেকে গাড়িতে 10 মিলিয়ন ইউরো লোড করা হয়। তারপরে 9:15-তে গাড়িটা এটিএম বুথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাই তাদেরকে এই 15 মিনিটের ভেতরেই কাজটা সারতে হবে। সিসকো তাদের নিজেদের গাড়ির ড্রাইভারের দায়িত্ব দেয় এসএনকে। তাই আগামীকালের ডাকাতির জন্য এসএন একটা স্পিডি গাড়ির বদলে একটা নর্মাল গাড়ি সিলেক্ট করে। তারপরে গাড়িটাতে কমলা রং দিয়ে পেইন্ট করতে বলে। তো পরের দিন সবাই ডাকাতির প্রস্তুতি নিয়ে নেয়। তারা সঠিক সময়ে এটিএম এর গাড়িটা আটকে সব টাকা লুট করে এসএন এর গাড়িতে উঠে পড়ে। তবে ততক্ষণে পুলিশও চলে আসে এবং তাদের ধাওয়া করে। তাই এসএন এক ফাঁকে কার ওয়াশিং স্টেশনে ঢুকে পড়ে আর গাড়িটা ওয়াশ করে ফেলে। ফলে গাড়ির কমলা রং ধুয়ে গাড়ির আসল রং বেরিয়ে আসে। তারপরে তারা পুলিশের সামনে দিয়ে আরামে বেরিয়ে যায়, কিন্তু পুলিশ সেটা বুঝতেও পারে না। তো তারা ডাকাতি করে তাদের মেইন গাড়ির কাছে আসে। তারপরে লুট করা টাকাগুলো সেই গাড়িতে তুলে নেয়। সেই গাড়িটাতে একটা ভল্ট আছে, আর সেই ভল্টের মধ্যে চেস টোরটনির পেন্টিংটাও ছিল, কারণ সিসকো আজকে পেন্টিংটারও একটা ডিল করতে যাচ্ছিল। যদিও এসএন এর প্ল্যান ছিল তার আগেই পেন্টিংটা হাতিয়ে নেওয়া, কিন্তু এর মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। এসএন এর এত বুদ্ধি দেখে সিসকোর সন্দেহ জেগে ওঠে। সে এসএন এর দিকে গান পয়েন্ট করে তার কার্ডের বক্স খুলে এসএনকে একটা কার্ড চুজ করতে বলে। এসএন তখন একটা কার্ড বের করতেই বক্সের ভেতর থেকে গ্যাস বের হতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সবাই অজ্ঞান হয়ে যায়। আসলে গতকাল এসএনই সিসকোর কার্ডের বক্স চুরি করে বেঞ্জামিনকে দিয়ে সেটার ভেতরে গ্যাস ঢুকিয়ে রেখেছিল। তারপরে আবার আজকে সুযোগ বুঝে বক্সটা আবারও সিসকোর পকেটে ঢুকিয়ে দেয়, কারণ এসএন ভালো করেই জানতো যে কোনো ব্যাপারে কার্ডের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা সিসকোর একটা বদ অভ্যাস ছিল। যাই হোক, এসএন ভল্ট খুলে পেন্টিংটা বের করে নিয়ে চলে যায়, আর তার ঠিক একটু পরেই পুলিশ এসে সিসকো আর তার দলবলকে অ্যারেস্ট করে নেয়। এদিকে পরের দিন রাতে তো পেন্টিংটা কিডন্যাপারদের ডেলিভারি দেওয়ার কথা ছিল। এসএন তাই পেন্টিংটা নিয়ে তাদের বলে দেওয়া অ্যাড্রেসে যায়। সেখানে একটা লোক তার জন্য অপেক্ষা করছিল। এসএন পেন্টিংটা তার হাতে তুলে দেওয়ার আগে বলে সে তার মায়ের সাথে একবার কথা বলতে চায়। তার মাকে তারা বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে না জানা পর্যন্ত সে পেন্টিংটা দেবে না। লোকটা তখন এসএনকে তার মায়ের সাথে কথা বলিয়ে দেয়, আর এসএনও তাকে পেন্টিংটা দিয়ে দেয়। তবে এখানেও এসএন একটা ট্রিক খাটিয়ে রেখেছিল। পেন্টিং এ সে বেঞ্জামিনকে দিয়ে একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। তাই লোকটা পেন্টিং নিয়ে যেদিকে যাচ্ছিল এসএন তার সিগন্যাল ধরে তাকে ফলো করছিল। লোকটা পেন্টিংটা নিয়ে ইতালিয়া নামের একটা বিল্ডিং এ ঢুকে পড়ে। এসএনও সেখানে পৌঁছে যায়। বেঞ্জামিন এসএনকে নিষেধ করে ভেতরে ঢুকতে, কিন্তু এসএন তার কথা না শুনে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। আর এই টানটান উত্তেজনার মধ্য দিয়ে এপিসোড 3 শেষ হয়ে এপিসোড 4 এর শুরুতে দেখা যায় বেঞ্জামিন নিষেধ করা সত্ত্বেও এসএন বাড়িটার ভিতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তার রাশেদ খান ম্যাননের সাথে দেখা হয়ে যায়। এই ম্যাননই তো এসএনের মাকে ফিনারেলের দিনে কিডন্যাপ করিয়েছিল। এসএন তাকে জিজ্ঞেস করে আমার মা কোথায়। ম্যানন জানায় তিনি এখানে নেই। তখন এসএন তাকে তার বসকে ফোন দিতে বলে। ম্যানন বসকে ফোন দিলে সে ফোনটা সরাসরি এসএনের মায়ের কানে ধরিয়ে দেয়। এসএনের মা বলে তাকে এবার নতুন একটা মিশন শুরু করতে হবে। তাই মাকে বাঁচাতে এসএন নতুন মিশন নিয়ে বেঞ্জামিনের কাছে ফিরে আসে। এসএন বেঞ্জামিনকে একটা ব্রেসলেটের ছবি দেখিয়ে বলে এই ব্রেসলেটের নাম রেড সি। এই ব্রেসলেটটা হলো রিয়েল এস্টেট ম্যাগনেট ম্যাক্সের স্ত্রী তারা জ্যাংয়ের। তিনি সব গুরুত্বপূর্ণ পার্টিতে এই ব্রেসলেটটা পরে যান। আগামী শনিবারে দ্য সাতেওয়া ম্যানশনে তাদের একটা পার্টি আছে। এসএনকে ব্রেসলেটটা ওই দিনই চুরি করতে হবে, আর এই জন্য সে বেঞ্জামিনকে সেম দেখতে একটা ডুপ্লিকেট ব্রেসলেট বানাতে বলে, যাতে সে তারা জ্যাংয়ের ব্রেসলেটটার সাথে নতুন ব্রেসলেটটা বদলে দিয়ে আসলটা চুরি করে নিতে পারে। বেঞ্জামিন বরাবরের মতো এবারও এসএনকে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে ক্লেয়ারকে দেখা যায় সে মূলত একটা হাসপাতালে নার্সের চাকরি করত। এমনকি সে সেই হাসপাতালেই চাকরি করত যেই হাসপাতাল থেকে এসএনের ডেথ সার্টিফিকেট নেওয়া হয়েছিল। ক্লেয়ার ডিউটিতে ছিল তখন ফরেন্সিক ডাক্তার তাকে দেখে জিজ্ঞেস করে ডাক্তার ভার্নেস নামের কাউকে সে চিনে কিনা। ক্লেয়ার বলে সে ডাক্তার ভার্নেসকে চেনে না। তখন এই ডাক্তার বলে ডাক্তার ভার্নেস এসএনের লাশের পোস্টমর্টেম করেছিল, কিন্তু হাসপাতালের ডেটাবেজে ভার্নেস নামের কোনো ডাক্তারের অস্তিত্বই নেই। পুলিশ তাদের কাছে ডিটেলস চেয়েছে, কিন্তু তারা ডিটেলস দিতে পারছে না। ডাক্তারের কথা শুনে ক্লেয়ারের সন্দেহ হতে থাকে এসএন কি আসলেই বেঁচে আছে। কিছুদিন আগে রাহুল তাকে বাবার বেঁচে থাকার কথা বললে ক্লেয়ার সেটা এড়িয়ে গিয়েছিল, কিন্তু আজ তার নিজেরই সন্দেহ হচ্ছে। যাই হোক, অন্যদিকে এসএন আর বেঞ্জামিন মিলে দ্য সাতেওয়া ম্যানশনের পুরো ম্যাপটা অ্যানালাইসিস করছিল। এই মহলটা এতটাই বড় যে এটার 51টা রুম আর 3টা রিসেপশন হল রয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মহলের সামনে একটা বাগান রয়েছে।
এই বাগানটা অনেকটা গোলকধাঁধার মতো তৈরি করা। কেউ একবার এর ভেতরে ঢুকলে আর সহজে বের হওয়ার পথ খুঁজে পায় না। তাই পালানোর জন্য তারা এই গার্ডেনটাকেই টার্গেট করে। তারা বাগানের সেফ এক্সিট ওয়েটাও মার্ক করে রাখে। এরপরে এসএন এই বাগানের মালি হিসেবে চাকরি নেয়। কাজের বাহানায় সে সবার উপরে নজর রাখতে থাকে। সে মহলে ঢোকার এবং ব্রেসলেট চুরির সবচেয়ে নিরাপদ ছদ্মবেশ হিসেবে কোর্টরুম অ্যাটেন্ডেন্টকে বেছে নেয়। কোর্টরুম অ্যাটেন্ডেন্ট হলো যে মালিক কিংবা গেস্টদের কোর্ট পরিয়ে দেওয়ার কাজ করে। এসএন তাই এই ছদ্মবেশ নিলে সে সহজেই তারাজ্যাংয়ের হাতের নাগাল পেয়ে যাবে এবং হাত থেকে ব্রেসলেটটা এক্সচেঞ্জ করারও সুযোগ পাবে। যাই হোক, এই মহলে যে এই কাজে নিয়োজিত ছিল তার নাম হলো জিরাট, আর এসএন তাকেই টার্গেট বানায়। এদিকে ক্লেয়ারকে দেখা যায় সে রাউলের ঘর পরিষ্কার করতে গিয়ে তার ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে এসএনের সব রকমের বেঁচে থাকার পসিবিলিটি রাউল নোট ডাউন করে রেখেছে। সে আর্সেন লুপিনের বইয়ের কথাও উল্লেখ করে রেখেছে। এসব দেখে এসএনের উপরে ক্লেয়ারের সন্দেহ আরো বেড়ে যায়। অন্যদিকে তখন এসএন আর বেঞ্জামিনকে দেখা যায় তারা জিরাডের বাড়ির সামনে তার ফেরার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে জিরাড বাড়িতে ফিরে আসলে এসএন সেলুলার টেকনিশিয়ান পরিচয় দিয়ে তার কাছে যায়। এসএন তাকে বোঝায় পাশের টাওয়ারে ইনস্টলেশনের কাজ চলবে, তাই আগামী শনিবার সন্ধ্যা 6টা থেকে মাঝরাত পর্যন্ত মোবাইল টাওয়ার এবং ওয়াইফাই বন্ধ থাকবে। আর এসএন যে এই ব্যাপারে জিরাটকে ইনফর্ম করেছে সেটার প্রমাণ হিসেবে সে জিরাটকে দিয়ে একটা কাগজে সই করিয়ে নেয়। জিরাট না বুঝে সেই কাগজে সই করে দেয়, অথচ সে বুঝতেও পারেনি নিজের অজান্তেই সে তার রেজিগনেশন পেপারে সাইন করে দিল। যাই হোক, এদিকে ক্লেয়ার আর্সেন লুপিনের লাইব্রেরিতে যায়। সে আর্সেন লুপিনের উপরে লেখা এডিথ সোনেক বইটা খুঁজতে থাকে, কারণ এই বইতেই আর্সেন লুপিন বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে ফলস মৃত্যুর টেকনিক ইউজ করেছিল। কিন্তু এই বইটার লাস্ট কপিটাও তার সামনেই অন্য একটি মেয়ে নিয়ে যায়। মেয়েটি বইটা নিয়ে নিজের ক্যাফেতে বসে, তাই ক্লেয়ার তখন বইটা চুরি করার কথা ভাবে। এই জন্য সে মেয়েটার কাছে গিয়ে একজন ওয়েটারকে ধাক্কা দেয়। এতে মেয়েটার গায়ে কিছুটা ড্রিঙ্কস ছিটকে পড়ে, তাই ক্লেয়ার মেয়েটিকে সরি বলার বাহানায় বইটা চুরি করে নিয়ে চলে আসে। অন্যদিকে দেখা যায় বেঞ্জামিন তারাজ্যাংয়ের ব্রেসলেটের মতো হুবহু দেখতে একটা ব্রেসলেট বানিয়ে ফেলেছে। ব্রেসলেট পরে এসএন আর বেঞ্জামিন কোট পরানোর ছলে কিভাবে ব্রেসলেটটা এক্সচেঞ্জ করতে হবে সেই প্র্যাকটিসও করে নেয়। সেদিন শনিবার ছিল, তাই সন্ধ্যা থেকেই পার্টির আয়োজন শুরু হয়ে যায়। প্রথমে এসএন জিরাটকে তার বাড়িতে আটকে রাখার ব্যবস্থা করে। জিরাট মহলের জন্য বের হতে গিয়ে দেখে তার গাড়ির টায়ার পাংচার, তাই সে ঘরে ফিরে গিয়ে টেকনিশিয়ানকে ফোন দিতে গেলে মোবাইলেরও কোনো নেটওয়ার্ক পায় না, কারণ এসএন আগে থেকেই তার দেয়ালের সাথে নেটওয়ার্ক জ্যামার লাগিয়ে রেখেছিল। জিরাটের এ সময় মনে পড়ে কয়েকদিন আগে তো সেলুলার টেকনিশিয়ান থেকে জানিয়ে গিয়েছিল আজকে সন্ধ্যা থেকে মোবাইল নেটওয়ার্ক আর ওয়াইফাই অফ থাকবে। এদিকে মহলে ততক্ষণে গেস্টরা আসতে শুরু করে। এসএন আর বেঞ্জামিনও কোর্টরুম অ্যাটেন্ডেন্ট সেজে ভেতরে চলে যায়। কিছুক্ষণের ভেতরে সেই রিয়েল এস্টেট ম্যাগনেট ম্যাক্স এবং তার স্ত্রী তারাজ্যাং চলে আসে। তারাজ্যাং তখন হাতের ব্রেসলেটটা পরেই ছিল। সে মহলে ঢুকে নিজের কোটটা খুলে এসএনকে রাখতে দেয়। পার্টি শেষে আবার সে ফেরার আগে কোটটা পরে নেবে, তাই এসএন আর বেঞ্জামিন কোটটা নিয়ে অপেক্ষা করছিল কখন পার্টিটা শেষ হবে। এ সময় ইভেন্ট ম্যানেজার তাদেরকে হঠাৎ দেখে ফেলে। সে তাদের জিজ্ঞেস করে, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কারা, আর জিরাডই বা কোথায়? এসএন জানায় জিরাড চাকরি ছেড়ে দিয়েছে, তাই জিরাডের স্থলে তারা চাকরি পেয়েছে। এসএন ম্যানেজারকে জিরাডের সাইন করা সেই রিজাইন লেটারটা দেখায়, তাই ম্যানেজার আর তাদের সন্দেহ না করে চলে যায়। কিছুক্ষণ পরে পার্টি শেষ হয়ে যায়। এসএন আর বেঞ্জামিন তারাজ্যাংকে কোট পরানোর সময় ফাইনালি ব্রেসলেটটা এক্সচেঞ্জ করে নেয়, কিন্তু এ সময় ইচ্ছাকৃতভাবে এসএন আসল ব্রেসলেটটা মেঝেতে ফেলে দেয়, আর এতে সবার নজর সেদিকে চলে যায়। ঘটনার আকস্মিকতায় বেঞ্জামিন কি করবে বুঝে উঠতে না পেরে ব্রেসলেটটা তুলে নিয়ে বাইরে দৌড় দেয়, আর গার্ডরা বেঞ্জামিনকে চোর ভেবে তাড়া করে। এদিকে এসএন নীরবে উপরের ফ্লোরের দিকে হেঁটে চলে যায় আর নিজের ড্রেস এবং গেটআপ চেঞ্জ করে ফেলে। আসলে ব্রেসলেটটা চুরি করা তার মূল উদ্দেশ্য ছিল না, বরং বেঞ্জামিনকে ধোঁকা দিয়ে তাকে ফাঁসানোই তার মূল উদ্দেশ্য ছিল। কারণ সেদিন এসএনের মা মূলত তাকে এই মিশনটাই দিয়েছিল। তার মা বলেছিল কিডন্যাপারদের হাত থেকে ওনাকে বাঁচাতে হলে এসএনকে তার প্রিয় বন্ধু বেঞ্জামিনকে চুরির অপরাধে ফাঁসিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে হবে। তাই মাকে বাঁচাতে এসএন বাধ্য হয়ে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এই প্রতারণা করে। তবে কিডন্যাপার এসএনকে এই টাইপের মিশন কেন দিয়েছে সেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, এদিকে বেঞ্জামিন দৌড়ে বাইরে এসে দেখে ততক্ষণে পুলিশ চলে এসেছে, অর্থাৎ ব্রেসলেট চুরির আগেই পুলিশকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল। বেঞ্জামিন তখন ব্রেসলেটটা একটা ড্রোনের সাথে আটকে উড়িয়ে দেয়। তারপরে সে বাগানের গোলকধাঁধার ভেতরে ঢুকে পড়ে। সে তাদের প্ল্যান করা পথ দিয়ে সেফ এক্সিটের দিকে যায়, কিন্তু শেষ মাথায় গিয়ে দেখে সেখানে বের হবার কোনো রাস্তা নেই, আর থাকবেই বা কিভাবে? সেই রাস্তাটা তো এসএনই বন্ধ করে দিয়েছে, যাতে বেঞ্জামিন ধরা পড়ে যায়। বেঞ্জামিন কিছু বুঝে ওঠার আগেই তার কাছে পুলিশ চলে আসে। তারপরে পুলিশ যখন তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখন সে আর চোখে দেখতে পায় উপরের ঘরে জানালার পাশে এসএন দাঁড়িয়ে আছে। তবে বেঞ্জামিনের সাথে প্রতারণা করে এসএনের মনটা খুব খারাপ হয়ে যায়, তাই সে ক্লেয়ারকে রাউলের বাস্কেটবল কোচ পাপন পরিচয়ে ফোন দেয়। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়। এসএন ক্লেয়ারকে জিজ্ঞেস করে এখন সে কি করছে। ক্লেয়ার জানায় সে আর্সেন লুপিনের একটা বই পড়ছে। এটা শুনে ছলছল চোখেও এসএন হেসে ফেলে। কথা শেষ করে ফোনটা কাটতেই ক্লেয়ারের কাছে হাসপাতাল থেকে ফোন আসে এবং তাকে জানানো হয় তারা সব রকম খোঁজ নিয়ে দেখেছে ডাক্তার ভার্নেস নামের কেউ কখনো এই হাসপাতালে ছিলই না। কথাটা শুনে ক্লেয়ার দ্রুত আর্সেন লুপিনের বইয়ের একটা পৃষ্ঠা বের করে। সেখানে লেখা ছিল আর্সেন লুপিনের মৃত্যু বলে কিছুই নেই। আর এই রহস্য নিয়ে এপিসোড 4 এখানেই শেষ হয়।
এপিসোড 5 এর শুরুতে দেখা যায় ইন্সপেক্টর ইউসেফ বেঞ্জামিনকে বুড়োতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ইউসেফ বেঞ্জামিনকে জিজ্ঞেস করে তার এই ব্রেসলেট চুরির পেছনে এসএনের হাত রয়েছে কিনা। বেঞ্জামিন বেশ কনফিডেন্সের সাথে বলে এসএন তো মারা গিয়েছে। ইউসেফ তখন বেঞ্জামিনকে বোঝায় এসএন তাকে ধোঁকা দিয়েছে, সে ইচ্ছে করেই তাকে ফাঁসিয়েছে, তাই সে যেন এখন বলে দেয় এসএন কোথায় আছে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু না, বেঞ্জামিন এসএনের ব্যাপারে কোনো মুখ খুলে না। এদিকে এসএনের মাকে দেখা যায় সে আড়াল থেকে কিডন্যাপারদের কথা শুনছিল। কিডন্যাপাররা আলোচনা করছিল পেন্টিং এর ডিলটা হয়ে গেলে তারা এসএনের মাকে মেরে ফেলবে। এটা শুনে এসএনের মা একটা ফোন ম্যানেজ করে এসএনকে ফোন দিয়ে ব্যাপারটা জানায়। তো পরের দিন ইউসেফকে দেখা যায় সে ইন্টারোগেশন রুম থেকে বিরক্ত হয়ে বেরিয়ে সোফিয়াকে ফোন দিয়ে বলে এই চুরির পেছনেও নিশ্চয়ই এসএনের হাত রয়েছে। বেঞ্জামিনের পক্ষে এত তীক্ষ্ণ প্ল্যান করা সম্ভব না, কিন্তু বেঞ্জামিন তো মুখই খুলছে না। অবশ্য সোফিয়াও ইউসেফের কথাকে গুরুত্ব দিচ্ছিল না, কারণ অন্য সবার মতো সেও বিশ্বাস করে এসএন মারা গিয়েছে। কিন্তু ইউসেফ জোর দিয়ে বলে এসএন বেঁচে আছে। কথাটা বলেই নিজের ডেস্কের দিকে তাকিয়ে সে হতবাক হয়ে যায়, কারণ এসএন ঠিক তার সামনেই বসে আছে। ইউসেফ ফোন কেটে দরজা বন্ধ করে দেয়। এসএন জানায় তার ইউসেফের সাহায্য প্রয়োজন, কিন্তু ইউসেফ বলে তোমাকে সাহায্য করা মানে নিজের বিপদ ডেকে আনা, তাই আগে আমি তোমাকে গ্রেফতার করব। এই বলে ইউসেফ এসএনের হাতে হাতকড়া পরিয়ে দেয়। তবে এসএন তখনই আবার হাতকড়া খুলে ফেলে এবং বলে ডন কো পাকাড়না মুশকিল নাহি না মুমকিন হ্যায়। এরপরে এসএন তাকে বোঝায় তার মা কিডন্যাপারদের হাতে বন্দী, মাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে দিয়ে একের পর এক চুরি করানো হয়েছে। এসএন তার সাথে ডিল করে ইউসেফ যদি তাকে সাহায্য করে তাহলে সে কিডন্যাপারদের ধরতে পারবে এবং কালো মুক্তা, পেইন্টিং আর ব্রেসলেটটাও পাবে। এমনকি এসএন নিজেও কাজ শেষ করে আত্মসমর্পণ করবে। ইউসেফ এবার এসএনের কথা মেনে নেয় ঠিকই, তবে তাকে দিয়ে একটা স্বীকারোক্তি বানিয়ে নেয়। এসএন ইউসেফকে বিশ্বাস করাতে ইউসেফের ফোনে একটা স্বীকারোক্তি ভিডিও করে। সে বলে আমি এসএন বলছি, আমি মিথ্যা মৃত্যুর নাটক সাজিয়ে সবাইকে ঠকিয়েছি, শীঘ্রই আমি আত্মসমর্পণ করব, তখন আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি তাই মাথা পেতে নেব। ভিডিও রেকর্ড হয়ে গেলে ইউসেফ ফোনটা নিয়ে নেয় এবং তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরপরে তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে বসে নানান গল্পের ফাঁকে এসএন ইউসেফকে জিজ্ঞেস করে তার কলিগ সোফিয়াকে তার কেমন লাগে। ইউসেফ জানায় সে সোফিয়াকে পছন্দ করে। সে আরো অনেক প্রশংসা করে সোফিয়ার নামে। সব শুনে এসএন রহস্যময় একটা হাসি দেয়। তারপরে তারা কাজের কথায় আসে। তারা সেই কিডন্যাপারদের ধরার প্ল্যান করে, তবে তার আগে তারা পেইন্টিংটা বিক্রির ডিল বন্ধ করার কথা ভাবে। এই জন্য তারা দুইজন পুলিশ অফিসার সেজে সেই লোকের সাথে দেখা করে যে ওই কিডন্যাপারদের সাথে পেইন্টিং এর ডিল করতে যাচ্ছিল। এই লোকের বাড়িতে অনেক অ্যান্টিক মূল্যবান জিনিস ছিল। এসএন তার মধ্যে একটা অ্যান্টিক শপিস ইচ্ছে করেই ভেঙে ফেলে এবং বলে যে এটা তো নকল, এরকম নকল জিনিস রাখার জন্য তারা তাকে গ্রেফতার করবে। এটা শুনে লোকটা ঘাবড়ে যায়। তখন দুজনে মিলে লোকটাকে ভিতরে নিয়ে গিয়ে দুটো অপশন দেয়, হয় সে জেলে যাবে, না হয় পেইন্টিং এর ডিলটা সে ক্যান্সেল করবে। লোকটা তখন তাদের কথায় রাজি হয়ে পেইন্টিং এর ডিলটা ক্যান্সেল করে দেয়। এদিকে ক্লেয়ার জানতে পারে বেঞ্জামিন ব্রেসলেট চুরি করতে গিয়ে ধরা খেয়ে বুড়োতে আছে, তাই সে বেঞ্জামিনের সাথে দেখা করতে যায়। সে বেঞ্জামিনকে মিথ্যা করে বলে এসএন আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কিন্তু তুমি আমার কাছে স্বীকার করলে না কেন যে ও বেঁচে আছে। বেঞ্জামিন বলে এসএন তাকে বলতে বারণ করেছিল। এটা শুনে ক্লেয়ার শিওর হয়ে যায় এসএন তার মানে বেঁচে আছে। সে আনন্দে হেসে ফেলে, আর বেঞ্জামিন নিজের কপাল চাপড়াতে শুরু করে যে সে কি বোকার মতো কাজ করে ফেললো। যাই হোক, অন্যদিকে এসএন ইউসেফকে তার বাড়িতে নিয়ে যায়। তারপরে ফেক চুল দাড়ি আর মেকআপ লাগিয়ে তার চেহারাই চেঞ্জ করে দেয়। তারপর এসএন জাস্টিন পরিচয়ে ফোন দিয়ে বলে সে পেইন্টিংটা কিনতে চায়, তাই ডিল করতে হলে তারা যেন আগামীকাল রাত 10টায় একটা হোটেলে আসে। কথা মতো ইউসেফ জাস্টিন সেজে পেইন্টিং এর ডিল করতে চায়। গিয়ে দেখে কিডন্যাপারদের পক্ষ থেকে ডিল করতে ম্যানন এসেছে। দুজনে পেইন্টিং এর দামাদামির পরে 20 মিলিয়ন ইউরোতে ডিল কনফার্ম হয়। ইউসেফ তাদের টাকাগুলো দিয়ে দেয়, যদিও সব টাকাই নকল ছিল। যাই হোক, ডিল কনফার্মের আনন্দে সবাই ড্রিঙ্ক করতে শুরু করে। আর ঠিক তখনই সোফিয়া ফোর্স নিয়ে সেখানে আসে এবং সবাইকে গ্রেফতার করে। যদিও ইউসেফ নিজেও পুলিশ আসার ব্যাপারে জানতো না, তাই সে নিজের ছদ্মবেশ খুলে সোফিয়াকে বলে সে পেইন্টিংটা উদ্ধার করতেই এখানে এসেছিল। এরপরে বারান্দায় গিয়ে দুজনে এই ব্যাপারে কথা বলে। ইউসেফ এসএনের বেঁচে থাকার ব্যাপারে বললে সোফিয়া আবারও তার কথা অবিশ্বাস করে। তখন ইউসেফ তাকে এসএনের স্বীকারোক্তির ভিডিওটা দেখায়, কিন্তু ভিডিও চালু করতেই দেখা যায় এটা সেই ভিডিও যখন রেস্টুরেন্টে ইউসেফ এসএনের সাথে বসে সোফিয়ার ব্যাপারে প্রশংসা করছিল। আসলে এসএন তখন গোপনে ইউসেফের কথা রেকর্ড করে নেয় এবং পরে সুযোগ বুঝে ইউসেফের ফোনে নিজের ভিডিওটা ডিলিট করে এই ভিডিওটা ট্রান্সফার করে দেয়। যাই হোক, কিডন্যাপারদের একজন ডিলের সময় বাইরে থেকে নজর রাখছিল, আর এসএনও আড়াল থেকে সেই লোকটার উপর নজর রাখছিল। পুলিশ এসে সব ঝামেলা পাকিয়ে দেওয়ায় লোকটা সেখান থেকে দ্রুত তার বসের কাছে যাচ্ছিল, আর এসএনও তাকে ফলো করছিল। লোকটা একটা বিল্ডিং এ ঢুকলে এসএন বাইরে থেকে কিডন্যাপারদের আসল বসকে দেখতে পায়, আর তাকে দেখে সে একদম হতভম্ব হয়ে যায়। এই লোকটার নাম হলো কেলার। এসএনের বাবা মারা যাওয়ার পরে তার ছোটবেলাটা এই কেলারের কাছেই কেটেছে। কেলারই তাকে আশ্রয় দিয়েছিল। কেলার একটা বক্সিং ক্লাব চালায়। এসএন তার কাছে বক্সিং এবং চুরিবিদ্যা শিখেছিল, আর এই কেলারের সাথে এসএনকে ছোটবেলায় তার বন্ধু ব্রুনো আলাপ করিয়ে দিয়েছিল। তারা লোকটাকে গডফাদার বলে ডাকতো। তবে সেই গডফাদার তার পেছনে লেগে আছে এটা ভেবে এসএনের চেহারা বিস্ময়ে ভরে ওঠে। আর এই বিষয় নিয়ে এপিসোড 5 শেষ হয়ে এপিসোড 6 এর শুরুতে দেখা যায় জেলের ছাদের উপর থেকে দড়িতে বেঁধে একটা মোবাইল বেঞ্জামিনের সেলে পাঠানো হয়।
বেঞ্জামিন ফোনটা হাতে নিতেই কল আসে এবং সে রিসিভ করে। কলটা আসলে এসএন করেছিল। এসএন তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। বেঞ্জামিন বলে সবই ভালো, শুধু খাবার খেতে পারছে না। তখনই একজন গার্ড বেঞ্জামিনের সেলে খাবার রেখে যায়। বেঞ্জামিন ঢাকনা খুলে দেখে তার প্রিয় খাবারগুলো পাঠানো হয়েছে। সে তাই এসএনকে থ্যাঙ্কস জানায়। তারপরে সাবধান করে দেয় ক্লেয়ার তার বেঁচে থাকার ব্যাপারে জেনে গিয়েছে। সে কৌশলে তার কাছ থেকে কথাটা জেনে নিয়েছে। এসএন তখন বেঞ্জামিনকে শীঘ্রই বের করে নিয়ে আসবে বলে ফোনটা কেটে দেয়। তারপরে দেয়ালে লাগিয়ে রাখা তার সম্ভাব্য শত্রুদের পুরো তালিকাটা ছিঁড়ে ফেলে, শুধু কেলারের ফটোটা লাগিয়ে রাখে। অর্থাৎ এখন শুধু কেলারই তার একমাত্র টার্গেট। এদিকে সোফিয়াকে দেখা যায় সে ম্যাননকে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু ম্যানন কোনো মুখ খোলে না। সোফিয়া তাকে এসএনের ফটো দেখালে সে বলে এসএন তো মারা গিয়েছে, এর থেকে বেশি সে জানে না। পরের সিনে কেলারকে দেখা যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় এসএনের স্ত্রী ক্লেয়ারকে মেরে ফেলার জন্য। অন্যদিকে ক্লেয়ারকে দেখা যায় সে ডিউটি থেকে ফিরছিল। এই সময় সে খেয়াল করে কেউ তাকে ফলো করছে। ক্লেয়ার দ্রুত একটা ক্যাব বুক করে সেটাতে উঠে পড়ে আর কোচ পাপনকে ফোন দিয়ে বলে সে যেন রাহুলকে নিয়ে সোজা বাড়ি আসে, তার জরুরি কথা আছে। তখন সেই পাপন অর্থাৎ ছদ্মবেশে থাকা এসএন ছেলেকে নিয়ে বাড়ি ফিরলে ক্লেয়ার বলে তাকে কেউ ফলো করছে। তার ভয় হচ্ছে সে হয়তো তাকে আর রাহুলকে মেরে ফেলবে। এসএন বলে চিন্তার কিছু নেই, আজ রাতে সে এখানেই থেকে তাদের প্রোটেক্ট করবে। এরপরে তারা রাতের খাবার খায় এবং এসএনের ভরসায় তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই এসএন বাড়ি থেকে চলে যায়। সকালে রাহুল পানির বোতল খুঁজছিল। তখন ক্লেয়ার ফ্রিজ খুলে পানির বোতল নিতে গিয়ে দেখে সসের বোতলটা উল্টো করে রাখা। এই কাজটা সবসময় এসএন করত। সে অলওয়েজ সসের বোতল উল্টো করে রাখত। তাই ক্লেয়ার বুঝে যায় এসএনই পাপন সেজে তাদের সাথে যোগাযোগ রাখছে। এদিকে কেলারকে দেখা যায় সে তার অ্যাসিস্ট্যান্টকে বকাঝকা করছিল কারণ সে নিজের কাজে ব্যর্থ হয়েছে। সে আবারও নির্দেশ দেয় তুমি ক্লেয়ারকে মেরে আসো, আর এই বুড়ি মহিলাটাকে আমি সামলাচ্ছি। এসএনের মা আড়াল থেকে কথাটা শুনে বুঝে যায় তাকে মেরে ফেলা হবে। তাই সেও এসএনের মতো ট্রিক খাটায়। সে পর্দা আর চাদর দিয়ে দড়ি বানিয়ে বারান্দা থেকে নিচে ঝুলিয়ে দেয়, যাতে দেখে মনে হয় সে বারান্দা দিয়ে নেমে পালিয়ে গিয়েছে। এরপরে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। কেলারও তাই ঘরে এসে দড়ি ঝোলানো দেখে এসএনের মাকে ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সেই সুযোগে খাটের নিচ থেকে বের হয়ে সে আরামে বাইরে বেরিয়ে আসে। তার কাছে কোনো টাকা ছিল না, তাই এক লোকের সাথে ধাক্কা খাওয়ার বাহানায় সে তার মানিব্যাগ চুরি করে নেয়। এরপরে এসএনের মা তাদের 30 বছর আগের পুরনো বাড়িতে এসএনের খোঁজে যায়, কিন্তু এসএন তো 25 বছর আগে থেকেই সেখানে আর থাকে না। আর তার মা এসএনের বর্তমান অ্যাড্রেসও জানত না, তাই সে বেশ মুশকিলে পড়ে যায়। অন্যদিকে ক্লেয়ার শপিং মলে রাহুলের জন্য জুতা কিনতে গিয়েছিল। সেখানে আগে থেকে এসএন উপস্থিত ছিল। সে ক্লেয়ারের উপর নজর রাখছিল। তখন খেয়াল করে কেলারের লোক ক্লেয়ারের পিছু নিয়েছে। তাই সে ক্লেয়ারকে পাপন পরিচয়ে ফোন দিয়ে এই মলের আরো কয়েকটা দোকানে খুঁজে দেখতে বলে। ক্লেয়ার যখন দোকানে দোকানে ঘুরছিল তখন এসএন সুযোগ বুঝে কেলারের অ্যাসিস্ট্যান্টের পিছনে গিয়ে তার পকেটে মেয়েদের একটা আন্ডারগার্মেন্টস প্রোডাক্ট ঢুকিয়ে দেয়। তারপরে ক্লেয়ারকে বলে সে যে ধরনের জুতো খুঁজছে তা এখানে নেই, সে যেন অন্য কোথাও খুঁজে দেখে। এটা শুনে ক্লেয়ার শপিং মলের বাইরে চলে যায়। ক্লেয়ারের পেছনে কেলারের অ্যাসিস্ট্যান্টও যাচ্ছিল, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে কারণ তার পকেটে চোরাই জিনিস ছিল। আর এভাবেই ট্রিক খাটিয়ে এসএন ক্লেয়ারকে বাঁচিয়ে নেয়। কেলারের অ্যাসিস্ট্যান্ট তাই ব্যর্থ হয়ে কেলারের কাছে ফিরে গেলে সে রাগ করে তাকে উপরের বারান্দা থেকে ফেলে দেয়। এরপরে পুলিশ এসে যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন সে জীবিতই ছিল। সে পুলিশকে কানে কানে বলে দেয় তাকে যে মারার চেষ্টা করেছে তার নাম হলো কেলার, আর সেই কালো মুক্তটা তার কাছেই রয়েছে। এদিকে এসএনের মা এসএনের সাথে যোগাযোগের সেই পুরনো টেকনিক ইউজ করে। সে পত্রিকা অফিসে গিয়ে সাংবাদিক ফ্লেয়ারের সাথে দেখা করে আর তাকে বিজ্ঞাপন ছাপাতে বলে। ফ্লেয়ার এই কথাটা ইউসেফকে জানিয়ে দেয় এবং বলে যে এসএন নিশ্চয়ই বেঁচে আছে, তা না হলে এসএনের মা তার সাথে দেখা করার জন্য বিজ্ঞাপন ছাপাতো না। যাই হোক, এসএন তার মায়ের বিজ্ঞাপন থেকে বুঝতে পারে উনি তার সাথে একটা মেট্রো স্টেশনে দেখা করবেন, যেখানে আর্সেন লুপিন মিউজিক শুনতে যেত। তাই এসএন আবার নতুন একটা ছদ্মবেশ নিয়ে সেখানে যায়। সেখানে যাওয়ার পর একটা সূক্ষ্ম মিউজিক তার কানে ভেসে আসে, আর সে মিউজিক ফলো করে এগুতে থাকে এবং এক পর্যায়ে মাকে সামনে পেয়ে যায়। দীর্ঘ 30 বছর পর এসএনের তার মায়ের সাথে সামনাসামনি দেখা হয়। দুজনে দুজনকে জড়িয়ে ধরে। এ সময় ইউসুফও সেখানে চলে আসে, কারণ পত্রিকার কোড ল্যাঙ্গুয়েজ থেকে জায়গাটার ব্যাপারে সেও বুঝে গিয়েছিল। ইউসুফ আর এসএনের মাঝখানে একটা রেল লাইন ছিল। ঠিক তখনই তাদের মাঝখানে একটা ট্রেন চলে আসে। এসএন তাই মাকে নিয়ে ট্রেনে উঠে চলে যায়, আর ইউসুফ এবারও এসএনকে ধরতে ব্যর্থ হয়। পরের দৃশ্যে দেখা যায় ক্লেয়ার ঘরের সিকিউরিটি অ্যালার্ম অন করে ঘুমিয়ে পড়ে। একটু পরে অ্যালার্ম বেজে উঠলে সে চোখ খুলে দেখে কেলার দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়েছে। আর এই টানটান উত্তেজনার মধ্য দিয়ে এপিসোড 6 এখানেই শেষ হয়। তো দেখতে দেখতে আমরা সিজন 3 এর লাস্ট এপিসোড মানে এপিসোড 7 এ চলে আসলাম। যাই হোক, কেলারকে ঘরে ঢুকতে দেখে ক্লেয়ার দ্রুত আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তারপরে নিজের মোবাইল থেকে বাড়ির ল্যান্ডলাইন ফোনে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। মেসেজটা হলো, রাহুল তুমি কি বাড়িতে আছো? আমি হয়তো আজ হাসপাতাল থেকে ফিরতে পারবো না, তবে তুমি চিন্তা করো না, আঙ্কেল মার্টিন মিনিট 5 মধ্যে বাড়িতে পৌঁছাবে। উনি এইমাত্র থানা থেকে বের হলেন। বাড়ির ল্যান্ডলাইনে ভয়েস মেসেজটা বেজে উঠতেই পুলিশের নাম শুনে কেলার বেরিয়ে পালিয়ে যায়। এরপরে এসএনের মাকে দেখা যায়। এসএন মাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। সে মাকে জিজ্ঞেস করে এত বছর তিনি কোথায় ছিলেন। তার মা জানায় ওনার প্রচুর টাকা ইনকাম করার ইচ্ছা ছিল। টাকা কামিয়ে সেনেগাল থেকে এসএন আর তার বাবার কাছে ফিরে আসার প্ল্যান ছিল, তাই তিনি একটা গার্মেন্টসে চাকরি নেন। কিন্তু গার্মেন্টস মালিক তাদের ঠকিয়ে হাফ বেতন দিয়ে ছাঁটাই করে দেয়। এই অন্যায় তিনি মানতে পারছিলেন না,
তাই নিজের প্রাপ্য আদায় করার জন্য তিনি রাতের বেলায় টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যান। তারপর থেকে তিনি জেলে এত বছর কাটিয়েছেন। এসএন মাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি যেমন কালো মুক্তটা হারিয়েছি, তেমনি বন্ধু, পরিবার, মিলিয়ন মিলিয়ন টাকা সব হারিয়েছি, তারপরেও আমি তোমাকে পেয়েছি, এতেই আমি খুশি। তো মা ছেলে গল্প করছিল, এমন সময় হঠাৎ এসএনের কাছে ক্লেয়ারের ফোন আসে। ক্লেয়ার বলে, এসএন তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। এসএন তখন বলে, ক্লেয়ার আমি তো পাপন, তুমি হয়তো ভুল করে আমাকে এসএন ডেকে ফেলেছো। ক্লেয়ার বিরক্ত হয়ে বলে, নাটক কম করো প্রিয়, আমি জানি তুমি এসএন, তাই তাড়াতাড়ি আসো, আমরা বিপদে আছি। এটা শুনে এসএন তখনই বেরিয়ে যায় আর তার স্ত্রী সন্তানদের সাথে দেখা করে। দুজনেই এসএনকে জীবিত দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরে। এসএন তাদেরকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, তারপরে তার মায়ের সাথেও পরিচয় করিয়ে দেয়। পরিবারের সাথে সময় কাটানো শেষ করে এসএন তার পরবর্তী প্ল্যান বানাতে শুরু করে। সে প্রথমে হোম মিনিস্টারকে টার্গেট বানায়, কারণ এই লোকটা অত্যন্ত পাওয়ারফুল, সে যে কাউকে জেল থেকে বের করার ক্ষমতা রাখে। এসএন তার মা এবং ক্লেয়ারকে বলে, বেঞ্জামিন যেহেতু তাকে বাঁচাতে এখন জেলে আছে, তাই বেঞ্জামিনকে বের করে আনার দায়িত্ব তারই। কিন্তু মিনিস্টারের সাথে পাঙ্গা নেবে শুনে এসএনের মা প্রথমে রাজি হয় না। তিনি বলেন যে এসএনকে সব চুরি জোচ্চুরি ছেড়ে স্বাভাবিক জীবন কাটাতে হবে, তার পরিবার আছে, তাদের খেয়াল রাখতে হবে। এসএন সব শুনে বলে সে ভালো মানুষ হয়ে যাবে, কিন্তু তার কয়েকটা কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, সে আগে সেগুলো সম্পূর্ণ করতে চায়। এবার এসএনের মা তাকে সম্মতি দেয়। এসএন কর্নেল ইব্রাহিম সেজে একজন রিটায়ার্ড কর্নেলের বাড়িতে যায়, কারণ সে জানতো এই কর্নেল কাজকে হোম মিনিস্টারের বাড়িতে আজীবন সম্মাননা দেওয়া হবে। তাই সে প্রথমে কর্নেলকে পটাতে আসে। কর্নেলকে এসএন পরিচয় দেয় সে কর্নেল ইব্রাহিম। কর্নেল তাকে চিনতে না পারলে এসএন বলে সে ওনার সাথে 1969 সালে একটা অপারেশনের যুদ্ধ করেছিল। তবুও কর্নেল তাকে চিনতে না পারলে সে বলে, তখন তো তার বয়স 30 বছর ছিল, আর এখন তো চুলদারি পেকে গিয়েছে, এই জন্য হয়তো তাকে চেনা যাচ্ছে না। এসএনের কথার প্যাচে কর্নেলের আর সন্দেহ করার মতো কিছুই থাকে না। সেও এমন ভান করে যেন সে সত্যিই তাকে চিনতে পেরেছে। ভেতরে ঢুকে দুজনে গল্পে গল্পে জমে ওঠে। এসএন কর্নেলের অনেক প্রশংসা করলে কর্নেল একদম পটে যায়। কর্নেল তখন এসএনকে বলে আজকে হোম মিনিস্টারের বাড়িতে তাকে আজীবন সম্মাননা দেওয়া হবে। তাই কর্নেল এসএনকেও সেই পার্টিতে ইনভাইট করে, আর সেই ইনভাইটেশন লেটার নিয়ে এসএন ইজিলি মিনিস্টারের বাড়িতে ঢুকে পড়ে। ভেতরে গেলে কর্নেল তাকে স্বাগত জানায় এবং মিনিস্টারের সাথে তাকে কর্নেল ইব্রাহিম হিসেবে পরিচয় করিয়ে দেয়। মিনিস্টার তখন তাকে পার্টি এনজয় করতে বলে। তারপরে এসএন চুপি চুপি মিনিস্টারের রুমের দিকে যায়, কিন্তু একজন গার্ড তাকে দেখে ফেলে এবং বলে যে এটা মিনিস্টারের ঘর, এদিকে আসাটা কারো এলাও না। এ সময় এসএনের মা ছদ্মবেশে ওয়েট্রেসের ছদ্মবেশ ধরে আসে এবং আরেকজন গার্ডের সাথে ধাক্কা খেয়ে ড্রিঙ্কসের বোতল ফেলে দেয়। গার্ড তখন সেটা সামলাতে চায় আর এসএন এই সুযোগে মিনিস্টারের ঘরে ঢুকে পড়ে। ওই গার্ডটাও বুঝে যায় এসএন ঘরে ঢুকেছে, সে বাইরে থেকে তাকে ডাকতে শুরু করে, কিন্তু এসএন সেদিকে নজর না দিয়ে মিনিস্টারের ঘরে প্রমাণ খুঁজতে থাকে যা দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা যাবে। সে একটা লকার দেখতে পায়, তারপরে লকারটা হ্যাক করে খুলে দেখে ওটার ভেতরে একটা মোবাইল লুকিয়ে রাখা আছে। এসএন তার ইউনিফর্মের একটা ব্যাচ মোবাইলের উপরে রেখে সেটা না নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। বাইরে আসার পরে এসএনকে গার্ডটা চেক করে, কিন্তু কিছুই পাওয়া যায় না। তবে ততক্ষণে এসএনের উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে। সে ঘর থেকে বাইরে আসতেই তো গার্ডদের নজর তার উপরে পড়েছিল, আর সেই সুযোগে এসএনের মা মিনিস্টারের ঘরে ঢোকে। তারপরে লকার খুলে মোবাইলের উপরে এসএনের ব্যাচ দেখে বুঝে যায় এসএন এই মোবাইলটাই নিতে বলেছে। তাই এসএনের মা মোবাইলটা নিয়ে চলে আসে, আর এভাবেই দুজনে মিলে আরামসে মিনিস্টারকে ব্ল্যাকমেইল করার সবচেয়ে বড় প্রমাণটা হাতিয়ে নেয়। কিন্তু এ সময় সেই গার্ডটা, মানে যে এসএনকে মিনিস্টারের ঘরে ঢুকতে দেখেছিল, সে এসএন আর তার মাকে একসাথে দেখে ফেলে। সে পুলিশকে বলে তাদের গ্রেফতার করতে। তখন এসএন তার মাকে নিয়ে একটা আন্ডার টানেলের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার আগে থেকেই রেখে যাওয়া একটা স্পিড বোটে করে পালিয়ে যায়। অন্যদিকে মিনিস্টার গার্ডের উপরে রেগে আগুন হয়েছিল। এ সময় এসএন মিনিস্টারেরই চোরাই মোবাইল থেকে তাকে ফোন করে। মিনিস্টার তার করাপশনের সব ডিল এই মোবাইল থেকেই করত, তাই এসএন তাকে ব্ল্যাকমেইল করে জেল থেকে একজনকে ছাড়ানোর ব্যবস্থা করতে বলে, তাহলে সে মোবাইলটা তাকে ফিরিয়ে দেবে। বাধ্য হয়ে মিনিস্টার তখন তাকে ছাড়ানোর ব্যবস্থা করে। আপনাদের মনে হতে পারে এসএন তো বেঞ্জামিনকে ছাড়ানোর জন্য এসব করেছে, কিন্তু না, বেঞ্জামিন আসলে ম্যাননকে ছাড়িয়েছে যাতে তার মাধ্যমে সে কেলারের কাছে পৌঁছাতে পারে। যাই হোক, ম্যানন জেল থেকে বের হতেই এসএন তাকে পেছন থেকে ধরে ফেলে এবং কেলারকে ধরতে তার হেল্প চায়। ম্যানন বলে এসএন কেলারের সাথে বেইমানি করলেও সে এটা করতে পারবে না, কারণ এত বছর ধরে কেলারই তার খেয়াল রেখেছে। তখন এসএন ম্যাননকে বলে সে আসলে কেলারের ব্যাপারে সবকিছু জানে না। 25 বছর আগে কেলারের সাথে এসএনের একটা ঝামেলা হয়, সেটার জের ধরেই কেলার এসএনের উপরে প্রতিশোধ নিচ্ছে। এসএন এখানে সেই ঘটনাটা ম্যাননকে খুলে বলে। মূলত বাবা মারা যাওয়ার পরে ব্রুনো এসএনকে কেলারের সাথে পরিচয় করিয়ে দেয়। এসএন কেলারের কাছে বড় হতে থাকে। কেলার সবার সামনে বক্সিং ক্লাব চালাতো, কিন্তু তার আড়ালে চোরা কারবারির বিজনেস করত। তো 1998 সালে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম ফ্রান্সের ম্যাচ ছিল। সেদিন সবাই খেলা দেখতে ব্যস্ত ছিল। সেই সুযোগে কেলার এসএন আর ব্রুনোকে নিয়ে একটা সোনার দোকানে চুরি করতে যায়। এসএন বা ব্রুনো কেউ এই কাজের জন্য প্রস্তুত ছিল না। তাদের তখন মাত্র 14 বছর বয়স। তবুও কেলার জোর করে তাদের দোকানের ভেতরে পাঠায়। দুরু দুরু বুকে শেষ পর্যন্ত তারা চুরি করে সব সোনাদানা মুক্ত নিয়ে আসে। কিন্তু ততক্ষণে পুলিশ তাদের ধাওয়া করতে শুরু করে। কেলার তখন ড্রাইভ করছিল। পালাতে গিয়ে এক পর্যায়ে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে উল্টে যায়। এসএন কোন রকমে ব্রুনোকে বাইরে বের করে আনে, কিন্তু কেলারকে বের করার আগেই পুলিশ চলে আসে। তাই তাকে ফেলে রেখেই এসএন ব্রুনোকে নিয়ে পালিয়ে যায়। আর সেই রাগ গত 25 বছর ধরে কেলার মনের মধ্যে পুষে রেখেছে।
এই জন্যই কেলার প্রতিশোধ নিতে এসএনের মাকে কিডন্যাপ করা, কালো মুক্ত হাতিয়ে নেওয়া, তাকে দিয়ে পেন্টিং এবং ব্রেসলেট চুরি করানো, এমনকি বেস্ট ফ্রেন্ড বেঞ্জামিনের সাথে প্রতারণা করা, এই সব কিছু করিয়েছে। এসএন ম্যাননকে সবটা বুঝিয়ে বলার পরে সে তাকে সাহায্য করতে রাজি হয়। ম্যানন কেলারকে ফোন দিয়ে বলে সে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে, সে কালো মুক্তাটার জন্য একজন ক্লায়েন্টও পেয়ে গিয়েছে, তারা দ্রুত মুক্তাটা বিক্রি করে ফ্রান্স থেকে পালিয়ে যাবে। এই বলে ম্যানন কেলারকে রাতে একটা টাওয়ারে আসার কথা জানায়। কেলারও কোনো সন্দেহ ছাড়াই রাজি হয়ে যায়। এরপরে এসএন ইউসেফকে একটা বিল্ডিং এর ফটো পাঠায়। ইউসেফ বুঝে যায় এসএন তাকে সেখানে যেতে বলেছে। ইউসেফ সোফিয়াকে ফোন দিয়ে বলে একটা বিল্ডিং এ গেলে তারা এসএন এবং মুক্তটা উদ্ধার করতে পারবে, কিন্তু সোফিয়া তার কথা এখনো বিশ্বাস করতে চায় না। তবুও ইউসেফ অনেক বোঝানোর পরে সোফিয়া রাজি হয় এবং ফোর্স নিয়ে সেই টাওয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সময় মতো কেলার সেখানে গিয়ে দেখে এসএন দাঁড়িয়ে আছে। সে এসএনের সাথে ঝামেলা পাকাতে চায়, কিন্তু তার আগে সেখানে পুলিশ চলে আসে। এসএন কেলারকে বলে সে যদি বাঁচতে চায় তাহলে কালো মুক্তটা যেন সে তাকে দিয়ে দেয়। কেলার তখন বাধ্য হয়ে সেই মুক্তটা এসএনকে দিয়ে দেয়, আর এসএন তাকে একটা এক্সিট গেট দেখিয়ে দিয়ে সেদিক দিয়ে পালিয়ে যেতে বলে। কিন্তু পালাতে গিয়ে কেলার শেষমেশ পুলিশের কাছে ধরা পড়ে যায়। কেলার সোফিয়া আর ইউসেফকে বলে কালো মুক্তটা তার কাছে নেই, ওটা এসএনের কাছেই আছে। এটা শুনে ইউসেফ এসএনের খোঁজে দৌড়াতে থাকে। তাকে খোঁজার এক পর্যায়ে দেখে এসএন নিজেই হাত উঠিয়ে আত্মসমর্পণের জন্য দাঁড়িয়ে আছে। ইউসেফ তখন তাকে হাত করা পরিয়ে জিজ্ঞেস করে মুক্তটা কোথায়। এসএন বলে সে জানে না। আসলে কেলার যখন ধরা পড়েছিল এসএন তখন একটা গোলাপের মাঝে মুক্তটা রেখে সেটা একটা মেয়েকে দেয়। মেয়েটা ফুলটা নিয়ে চলে যাচ্ছিল, তখন ব্রুনো দৌড়ে মেয়েটার কাছে যায় আর বলে তার পার্টনার এই ফুলটা তার জন্য এনেছিল, কিন্তু সে আসতে লেট করায় রাগ করে ফুলটা তাকে দিয়ে দিয়েছে। ব্রুনো মেয়েটাকে রিকোয়েস্ট করে ফুলটা ফিরিয়ে দেওয়ার জন্য, তাই মেয়েটাও সরল মনে ফুলটা ব্রুনোকে দিয়ে দেয়। তারপরে ব্রুনো ফুলের ভেতর থেকে মুক্তটা বের করে নেয়, আর এভাবেই এসএন জায়গা মতো মুক্তটা পৌঁছে দেয়। যাই হোক, বুড়োতে নিয়ে গিয়ে এসএনকে জিজ্ঞাসাবাদের সময় সে ইউসেফকে বলে সে প্রথম থেকে সব ঘটনা খুলে বলবে, কিন্তু তার 3টা শর্ত আছে। প্রথম শর্ত হলো বেঞ্জামিনকে ছেড়ে দিতে হবে কারণ সে নির্দোষ। দ্বিতীয় শর্ত হিসেবে এসএন ইউসেফকে একটা চিঠি দেয় যেটা সে বেঞ্জামিনের হাত দিয়ে ক্লেয়ারকে পাঠাতে বলে। আর তৃতীয় শর্ত হিসেবে এসএন জেলখানায় তার রুমে পড়ার জন্য বই চায়। শর্ত অনুযায়ী এসএনের 3টা শর্তই পূরণ করা হয়। বেঞ্জামিনকে ছেড়ে দেওয়া হয় এবং এসএনের চিঠিটা নিয়ে গিয়ে সে ক্লেয়ারকে দেয়। চিঠিতে এসএন জানায় সে জেলে থাকলে মানুষ তাকে ভুলে যাবে, আর ভুলে যাবার পরে যখন সে ফিরে আসবে তখন সে সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়েই ফিরবে। এদিকে ব্রুনোকে দেখা যায় কালো মুক্তটা বিক্রি করে সে প্রচুর টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে কেলারের বক্সিং ক্লাবটা কিনে নেয়। সবশেষে এসএনকে দেখা যায় সে লুপিনের একটা বই পড়ছিল। এ সময় একজন গার্ড এসে তাকে একটা খাম দেয় আর বলে তার একজন প্রতিবেশী এটা পাঠিয়েছে, আর সেই প্রতিবেশী আর কেউই না বরং মিস্টার পেলিগ্রিনি, যাকে এসএন দ্বিতীয় সিজনে জেলে পাঠিয়েছিল। এসএন খামটা খুলে দেখে সেখানে এসএনের ছোটবেলার একটা ফটো। ফটোতে এসএন আর্সেল লুপিনের একটা বই হাতে দাঁড়িয়ে আছে। ফটোটা দেখে এসএন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই রহস্যের মধ্য দিয়ে লুপিনের সিজন 3 এখানেই শেষ হয়। প্রিয় দর্শক, একটা সাসপেন্স রেখেই কিন্তু লুপিনের এই সিজনটা শেষ হলো। তার মানে বোঝাই যাচ্ছে সামনে হয়তো সিজন 4ও আসবে। তবে সিজন 4 এর এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে সামনে রিলিজ হলে অবশ্যই সেটারও এক্সপ্লেনেশন নিয়ে আসবো। যাই হোক, সিরিজটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটাতে একটা লাইক দিন এবং পরবর্তীতে কোন সিরিজগুলো দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আর সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।